আসসালামু আলাইকুম। বাংলাদেশের রাজনীতির পটভূমি অনুযায়ী রাজনীতিতে যেমন ক্ষমতা দখল হয়ে যায়, তেমনি হুট করে ক্ষমতা কিন্তু বিলীন হয়ে যায়। আবার অনেকে অনেক চেষ্টা করেও কিন্তু সেই ক্ষমতা ভোগ করার স্বাদ পান না। তবে বাংলাদেশের ইতিহাস ঘাটলে যতটুকু পাওয়া যায় বা জানা যায়, এই দেশের ইতিহাসে কিন্তু এক বছরে ৩ মাস ব্যবধানে পরপর দুটি নির্বাচন সংগঠিত হয়েছিল এবং সেই নির্বাচন সংগঠিত করার পেছনে কিন্তু বাংলাদেশের সর্ববৃহৎ যে রাজনৈতিক দলটি রয়েছে, সেই রাজনৈতিক দলের আন্দোলন সংগ্রামের প্রভাব কিন্তু সুস্পষ্টভাবে লক্ষণীয়। আবার যাদের বিরুদ্ধে তৎকালীন সময়ে এই আন্দোলন সংগ্রাম গড়ে উঠেছিল, তারাও কিন্তু বাংলাদেশের রাজনীতিতে আরেকটি বটবৃক্ষের মতো, এবং তারা হচ্ছেন জাতীয়তাবাদী দল বিএনপি। সেই সময় যখন আন্দোলন সংগ্রামের সূত্রপাত হয়, তখন বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের সরকার প্রধান, অথবা যাকে প্রধানমন্ত্রী বলা হয়। ওনার আমলে উনি একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য, অথবা ওনার যে একটি ক্ষমতা ধরে রাখার প্রবণতা ছিল, সেই ক্ষমতা ধরে রাখার প্রবণতা থেকে উনি এমন কিছু সাংবিধানিক সিদ্ধান্ত নিয়েছিলেন, যেগুলোর মাধ্যমে উনার ক্ষমতার সময়কাল বাড়ানোর পক্ষে উনি ইঙ্গিত করছিলেন। কিন্তু সেই বিষয়টিকে আওয়ামী লীগ তখন বিরোধী দলে থাকা অবস্থায় কোনোভাবে মেনে না নিতে পেরে তারা আন্দোলনের পথ বেছে নেয়, এবং তাদের আন্দোলন এতটাই জোরালোভাবে ছিল যে সেই সময় কিন্তু যিনি প্রধানমন্ত্রী ছিলেন, অর্থাৎ বেগম খালেদা জিয়া, উনি কিন্তু কোনো কিছু না ভেবে সংবিধানের যে পরিবর্তন উনি করেছিলেন, সেই পরিবর্তনটুকু বাদ করতে বা বাতিল করতে বাধ্য হন, এবং একটি নির্বাচন উনার সাংবিধানিক ব্যবস্থার মাধ্যমে হলেও ৩ মাসের ব্যবধানে আন্দোলনের তোপে পুনরায় আরেকটি জাতীয় নির্বাচন উনি দিতে কিন্তু সক্ষম হন। এখানে সক্ষম বলছি এর জন্য, কারণ উনি তখন কিন্তু দাবি দাবা মেনে নিয়েছিলেন এর জন্য। সাধারণত সক্ষম হওয়া এবং বাধ্য হওয়া দুটি আলাদা জিনিস। যেহেতু উনি চাইলে বিভিন্ন ধরনের দমন নিপীড়ন করতে পারতেন, বা দমন নিপীড়নের মাধ্যমে এই আন্দোলনগুলোকে ধামাচাপা দিতে পারতেন, কিন্তু উনি চেষ্টা করেও কিন্তু সেই ধামাচাপা বা দমন নিপীড়ন করতে বাধ্য হন। যার ফলশ্রুতিতে আমি এখানে উনাকে সক্ষম বলেছি, কারণ উনি সবকিছু মেনে নিয়ে পদত্যাগ করেন এবং ৩ মাসের ব্যবধানে দ্বিতীয় নির্বাচনটি দেন। এই যে আওয়ামী লীগের একটি প্রেক্ষাপট, এই প্রেক্ষাপট এবং বর্তমানে ২০২৪ সালের যে প্রেক্ষাপট রয়েছে বা আওয়ামী লীগের অবস্থান রয়েছে, এর দুটির মধ্যে কিন্তু রাত দিন তফাৎ। রাত দিন তফাৎ এর জন্য বলছি, কারণ যতই আওয়ামী লীগের পক্ষে জনমত থাকুক না কেন, অথবা সাধারণ জনগণ যতই আওয়ামী লীগকে সমর্থন করুক না কেন, আওয়ামী লীগকে যদি রাজনীতিতে সরবর না হতে দেওয়া হয়, অথবা রাজনীতির মাঠে যে রাজনৈতিক কর্মসূচি পালন করা উচিত, সেই রাজনৈতিক কর্মসূচি যদি পালন করতে না দেওয়া হয়, তাহলে জনমতের মাধ্যমে কিন্তু একটি রাজনৈতিক দল কখনোই ক্ষমতায় আসীন হতে পারে না। জনমত সাধারণত ভোটাধিকার যখন আসবে, তখনই সেটি প্রভাব বিস্তার করবে। এর পূর্বে কিন্তু রাজনৈতিক দলকে তাদের রাজনৈতিক যে প্রেক্ষাপট সমূহ রয়েছে এবং তাদের সাংগঠনিক যে কর্মকাণ্ড সমূহ রয়েছে, সেগুলো কিন্তু রাজনীতির মাঠ কেন্দ্রিকভাবে চর্চা করতে হবে। কিন্তু বর্তমান ২০২৪-এর পূর্বে যে সুদীর্ঘ ১৫ বছর আওয়ামী লীগ শাসন কার্য পরিচালনা করে গিয়েছে, তার মধ্যে সর্বশেষ যে দুটি জাতীয় নির্বাচন দিয়েছে, সেখানে কিন্তু দ্বিতীয় জাতীয় নির্বাচনে তেমন একটি প্রভাব না পড়লেও সর্বশেষ জাতীয় নির্বাচনে কিন্তু বিরাট একটি জনমতের মধ্যে প্রভাব সৃষ্টি করেছে। এবং
এটির প্রধান কারণ হচ্ছে জনগণের যে ভোটাধিকার রয়েছে, সেই ভোটাধিকারের মধ্যে একটি নাভিশ্বাস চলে এসেছিল। এবং এই নাভিশ্বাস চলে আসার পেছনে একটি কারণ ছিল যে স্থানীয় আধিপত্য বিস্তার অথবা ক্ষমতার যে একটি বল প্রয়োগ, সেই বল প্রয়োগের প্রভাব। জনগণ তখন ভাবতে শুরু করেছিল বা বলতে শুরু করেছিল যে ভোট দেওয়ার কি দরকার, আওয়ামী লীগ এমনি পাশ করবে, অথবা আওয়ামী লীগের যারা রয়েছেন তাদের ক্ষমতা এত বেশি হয়েছে যে তারা ভোটের প্রয়োজন মনে করেন না এখন। এই কথাগুলো কিন্তু তৎকালীন সময়ে প্রেক্ষাপট অনুযায়ী বিভিন্ন মাধ্যমে জনমত থেকে উঠে আসা কথা। এবং এরই প্রেক্ষিতে কিন্তু যে ভোটাধিকার হরণের বিষয়টি, সেটি কিন্তু অনেকটাই সমাদৃত হয়েছে এবং জনগণের কাছে ব্যাপকভাবে গ্রহণযোগ্যতা পেয়েছে। ঠিক আজকের এই দিনে যারা আওয়ামী লীগের পলাতক নেতাকর্মী রয়েছেন, অর্থাৎ যারা বর্তমানে অনেক শত শত কোটি টাকার মালিক, তারা কিন্তু আওয়ামী লীগের প্রথম শ্রেণীর নেতা ছিলেন এবং আওয়ামী লীগের এই শাসন ব্যবস্থাকে কাজে লাগিয়ে তারা যেমন আধিপত্য তৈরি করে নিয়েছিলেন, তেমনি বিভিন্ন ধরনের দুর্নীতি সহ তাদের যে একটি একচ্ছত্র আধিপত্য ছিল, সেটিকে তারা কায়েম করতে সক্ষম হয়েছিলেন। যার ফলে আজকে আওয়ামী লীগের যে রাজনৈতিক মাঠে পদশূন্যতা, সেই পদশূন্যতার জন্য তারাই কিন্তু দায়ী। এবং যার প্রভাবে তারা কিন্তু এখন আর রাজনীতির মাঠে কোনোভাবেই প্রভাব বিস্তার করতে পারছেন না। এমনকি তারা আন্ডারগ্রাউন্ডে থেকেও কিন্তু জনসম্মুখে আসতে পারছেন না। এর পিছনে হয়তোবা তাদের কোনো গুপ্ত চর্চা থাকতে পারে অথবা তাদের ব্যক্তিগত রাজনৈতিক ভাবধারা থাকতে পারে, কিন্তু তারা যদি পুনরায়, অর্থাৎ সেই সকল দুর্নীতিগ্রস্ত যারা ছিলেন আওয়ামী লীগের রাজনীতির সাথে সেই সময়, তারা যদি পুনরায় আওয়ামী লীগের রাজনীতিতে মাঠে ফিরে আসেন, তাহলে কিন্তু জনগণ সেই আওয়ামী লীগকে গ্রহণ করবেন। কারণ বর্তমানে আওয়ামী লীগকে যারা মাঠ পর্যায়ে না পারলেও কিছুটা হলেও জনসম্মুখে রাখতে পেরেছে, তারা কিন্তু তৃণমূলের নেতাকর্মীরা। আর তৃণমূলের নেতাকর্মীরাই কিন্তু হচ্ছে একটি রাজনৈতিক সংগঠনের প্রাণ। সেই সময়ে যারা ফায়দা হাসিল করেছিল, তারা বর্তমানে ঘুমন্ত অবস্থায় থাকলেও তৃণমূলের মাঠকর্মীরা কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্রভাবে মাঠে ফেরার চেষ্টা করছেন এবং তারা সংকেতের অপেক্ষা করছেন। আওয়ামী লীগ যদি পুনরায় সেই সকল রাঘব বোয়ালদের বিচার কার্যে হস্তক্ষেপ করে আবারও পুনর্বাসিত করে দলীয়ভাবে, তাহলে কিন্তু আমি প্রথমে যেমনটি বলেছিলাম যে আওয়ামী লীগ পুনরায় তাদের যে জনসমর্থন রয়েছে বা জনগণের ভালোবাসা রয়েছে, সেটি কিন্তু হারাবে। এবং নির্বাচনে ফেরা তো দূরের কথা, আওয়ামী লীগ সামনে যে রাজনৈতিক পটভূমিগুলো রয়েছে বা যে রাজনৈতিক চড়া উতরাও পার করতে হবে রাজনৈতিক মাঠে, সেগুলোতে কিন্তু কোনোভাবে সফল হতে পারবে না। আর যখনই তৃণমূলের নেতাকর্মী যারা রয়েছেন তাদেরকে আওয়ামী লীগ ঢালাওভাবে যখন মূল্যায়ন করতে শুরু করবে এবং তাদের যে একটি প্রাধান্য রয়েছে সেটি যখন আওয়ামী লীগ কেন্দ্রীয়ভাবে দেয়া শুরু করবে, তার প্রভাবে কিন্তু আওয়ামী লীগ নির্বাচনে যেমন অংশগ্রহণ করতে পারবে, ঠিক তেমনি মাঠ রাজনীতিতে যখন ভালো একটি প্লেইং ফিল্ড তৈরি করার প্রয়োজন হবে, তখনও কিন্তু আওয়ামী লীগ সেই প্লেইং ফিল্ডটি তৈরি করতে সক্ষম হবে।